বলছেন, এই সংখ্যাগুলো আমরা আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি না, কিন্তু এই সংখ্যাটা ভ্যারি করতে পারে। আমি বারবার বলছি, এখানে প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, এই প্রতিষ্ঠানের সামর্থ্য, দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এখানে প্রায় 9 জন লোক এই মুহূর্তে আইসিইউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরও অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে। রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি আপনাদের সকল মানুষের আবেগ জড়িত, অনেক অজস্র মানুষ রক্ত দান করেছেন বা আগ্রহ প্রকাশ করছেন। রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে, এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট যে সকল গ্রুপের যারা এখানে আহত হয়ে এসছেন তাদের জন্য প্রয়োজনীয় রক্ত আছে। তারপরও আগামীকাল সকাল থেকে এখানকার এবং ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে রক্তদানে আগ্রহীদের রক্ত সংগ্রহ করা হবে। তবে মনে রাখা ভালো যে আসলে অতিরিক্ত রক্ত সংগ্রহ করে রাখাটা আসলে সত্যিকার অর্থে কোনো প্রয়োজন হবে না। অতএব একটি যুক্তিসঙ্গত সংখ্যক রক্তদানকারী আসলেই আমাদের পক্ষে এটা ম্যানেজ করা ভালো হবে। হাসপাতাল হিসেবে এই হাসপাতাল সিএমএইচ একটা প্রোটেক্টেড কারণ, সেই কারণে সেখানে মানুষের ভিড় কম, অতএব ওখানে ইনফেকশন কম হবে, রোগী খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। এই হাসপাতালের সবচেয়ে জটিল রোগীরা আছে। আপনাদের মাধ্যমে সকল মানুষের কাছে অনুরোধ করব, এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আসলেই শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে। অতএব আমাদের চিকিৎসক এবং নার্স এবং সকল বন্দোবস্ত তাদেরকে সেবা করার সুযোগ দেন এবং আপনারা দোয়া করেন যেন এই বাচ্চাগুলো বাঁচানোর ক্ষেত্রে আমরা যেন কোনো ভুল না করি, আমরা যেন আমাদের কোনো সামর্থ্যের প্রয়োগ করতে ব্যর্থ না হই। এইটুকুই আপনাদের কাছে অনুরোধ, সমস্ত জাতির কাছে অনুরোধ, আপনারা এই ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া করেন। আমাদের সকল প্রচেষ্টা, আমাদের সকল চিকিৎসক দল এবং এই ইনস্টিটিউটের পরিচালক আমার পাশে আছেন, ম্যাডাম পাশে আছেন, আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সর্বোত্তম চেষ্টা করব। চিকিৎসকরা সার্বক্ষণিক থাকবেন। আজকে এখানে রোস্টার করা হয়েছে 24 ঘন্টা, প্রত্যেকটা টিম সকল সেক্টরে, আইসিইউ থেকে আরম্ভ করে ওটি থেকে আরম্ভ করে পোস্ট অপারেটিভ, এইচডিও সব জায়গায় টিম থাকবে। এখানকার প্রস্তুতি সম্পর্কে এখন বলবেন এই হাসপাতালের পরিচালক অধ্যাপক নাসির। এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে আমরা বলছি যেটা 17 জন, এইটাকে আমরা নিশ্চিত করছি। এর বাইরে আমরা বলছি যে আপনারা জানেন যে আহতের যারা পুড়েছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড কর্মী এবং 2 জন শিক্ষক এবং 1 জন ওই স্কুলের স্টাফ। এছাড়া বাকিরা সবাই শিশু। তো এই শিশুর সংখ্যা 100 বেশি এবং অন্যান্যদের সংখ্যা 15 জনের কাছাকাছি হবে, এটা এক্সাক্ট না। এবং এই 100 জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতিমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন, সেই সংখ্যাটা খুবই কম। অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছেন। এখানে যে 48 জন পঞ্চায়েত, তার মধ্যে 2 জন শুধুমাত্র অ্যাডাল্ট, বাকিরা সবাই 18-র নিচে। এই বার্ন সম্পর্কিত ব্যাপারটা উনি বলতে পারবেন। তারপর আপনাদের মোটা ধারণা বলছি যে আসলে এই বার্নের যে ধারণা উনি বলবেন বা যেটা বলা হয় এটা একেবারেই প্রাথমিক মূল্যায়ন এবং এটা বাইরে থেকে দেখা। এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন ইনজুরিটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলবে। অতএব বার্নের পার্সেন্টেজ যে কত মানুষ ঝুঁকিতে আছে এটা নির্ণয় করাটা অতি সরলীকরণ হবে। তারপরও উনি প্রতিটা ক্ষেত্রে বার্নের যে ব্রেকআপটা এটা উনি বলবেন পরিচালক মহোদয়। একজন, আমরা যে 17 জন শিশু, এখানে একটা ব্যাপার বলা ভালো যে এখানে এখন পর্যন্ত 7টি লাশ, এই 17 জনের মধ্যে 7 জনের কিন্তু এখনো শনাক্তকরণ করা যায়নি, অ্যাবসলিউটলি দেহাবশেষ। অতএব তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে। অতএব এই 7 জনের এর মধ্যে 6 জন সিএমএইচে, 1 জন উত্তর আধুনিকে। অতএব দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয়, এখন এটা বলা কঠিন, তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো শিশু। এই পার্থক্যটার কারণ আমরা হাসপাতালে ভর্তি অবস্থায় আমরা এই বাকি 2 জনের কথা আমরা বলতে পারছি না হাসপাতালে, কিন্তু আমাদের কাছে যেটুকু আছে আমি সেজন্য বলেছি এই সংখ্যাটা পিড়াপিড়ির চাইতে এটা কিন্তু একেবারে ইনজুরি। আমরা বলেছি ভর্তি রোগী, এই বারবার এই সংখ্যাগুলো দিয়ে এখানে এই প্রশ্নটা সেদিন আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম, আসলে সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কারণ এখনো 3-4টা সংস্থা বসে আমরা এটা কনফার্ম করছি না। যেমন আমরা যদি বলি পাইলটের মৃত্যু, এটা আমরা অন্তর্ভুক্ত করে বলি না।
আমাদের কাছে যে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের যে হাসপাতালগুলো সেখানে 17 জনের মৃতদেহ আছে, এইটুকু হচ্ছে আমরা নিশ্চিত করছি। এখনকার ইভ্যালুয়েশনে আমাদের এই মুহূর্তের ইভ্যালুয়েশন অনুযায়ী তাদের চিকিৎসা এই ইনস্টিটিউটে যে সামর্থ্য সেটা অনুযায়ী সম্ভব। এটা আজকে রাতেও এই ধারাবাহিক একটা প্রক্রিয়া, যদি মনে হয় কখনো যে এখানে যে চিকিৎসা আনঅ্যাভেলেবল সেটা করলে তাদের কোনো উন্নতি হবে, তাহলে সেটা রাষ্ট্র সরকারের সম্পূর্ণ প্রতিশ্রুতি আছে, সেটার ব্যবস্থা করা হবে। এবং এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন যে এটা একেবারে স্পেশালাইজড ইনস্টিটিউশন। এখানে যদি কোনোভাবেই মনে হয় কোনো রোগীকে বিশেষ সেবার জন্য কোথাও পাঠালে উপকার হবে, তাকে পাঠানোর ব্যাপারে সরকারের দিক থেকে কোনো রকম দ্বিধা থাকবে না। এটা শুধুমাত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে, চলমান প্রক্রিয়া, ওনারা রাতভর মূল্যায়ন করবেন, যখনই প্রয়োজন মনে করবেন। আপনারা জানেন যে আমাদের দিক থেকে এটার ব্যাপারে কোনো রকম অঙ্গীকারের ঘাটতি থাকে না। না, সিএমএইচ এর বাকি 11 জনের কথা আমরা নিশ্চিত করছি, 12 জনের কথা, সেটা কিন্তু সত্য। আমরা বলছি যে মানে ওখানে 11 জন ব্রড ডেড ছিল, বুঝতে পারছেন, কিন্তু এই জন্য বলছি একটু আগে মৃত্যুবরণ করছে একজন, এটা এই জন্য একটা চলমান প্রক্রিয়া এবং কিছুটা পার্থক্য আছে সংখ্যায়। আমরা বলবো যে আসলে সংখ্যার চেয়ে মানে মূল ব্যাপারটা মানুষের কাছে ইয়ে করে এই 17-19-এর যে পার্থক্য বা 20, এগুলো অল্প কিছুক্ষণ সময় লাগবে কোঅর্ডিনেটর হতে, তারপরে সংখ্যাটা এক জায়গায় চলে আসবে। এখন পর্যন্ত যেহেতু ইনফরমেশন শেয়ারিং এর ক্ষেত্রে এদিক ওদিক হচ্ছে, সেজন্য পার্থক্যটা থাকছে। আমাদের কাছে আমাদের যে 7টা হাসপাতালে 88 জন ভর্তি আছে, 7 হাসপাতাল। এই প্রশ্নটার উত্তর দিতে চাই না, তারপরও যেহেতু জিজ্ঞেস করে ফেলছেন, আমরা মনে করি যে আমাদের মোটা থেকে প্রাথমিক মূল্যায়নের ক্ষেত্রে 25 জনের মতন আসলে আশঙ্কাজনক হচ্ছে। এটা হচ্ছে প্রাথমিক মূল্যায়ন। আমরা আশাবাদী যে এর মধ্য থেকে হয়তো বা অনেকেই আশঙ্কামুক্ত হয়ে যাবে। বিশেষজ্ঞ আপনি পরিচালক মহলে গেছেন, হ্যাঁ, ওনার কাছ থেকে মাননীয় পরিচালক, আপনার বিভিন্ন একটি সবিনয় প্রশ্ন করতে চাই, আপনারা কি ভিজিটর অ্যালাউ বন্ধ করবেন কিনা? কারণ এটি একটি বিশেষ সংস্থা এবং এই বার্নের রোগীদের ইনফেকশন হয়েছে, সাধারণ মানুষও জানে, কিন্তু আমরা ভিতর থেকে যত মানুষকে ভিতরে প্রবেশ করতে দেখেছি, এটি আপনারা বিশেষ কোনো ব্যবস্থা নেই, কোনো অনুরোধ দেশবাসীকে তো জানান, বাকি যারা বিশেষ ভিআইপি আসছেন তাদেরকে কি অনুরোধ করবেন কি নিষেধাজ্ঞা দিবেন কিনা? ধন্যবাদ। আমরা স্যার শুরুতে যে কথাগুলো বলেছেন যে লোকজন যত কম আসবে ততই আমাদের জন্য, রোগীদের জন্য ভালো হবে। আমরা শুরুতে একটা জিনিস জানেন যে এইরকম একটা ঘটনা ঘটবার পরে সারা দেশ থেকে মানুষ উৎকণ্ঠা উদ্বিগ্ন নিয়ে এখানে এসেছে। আমাদের পক্ষ থেকে আমরা শুরুতেই বারে এই ব্রিফিংটা করছি এবং আপনাদের জন্য বলি, যারা ভিআইপি লোকজন বা পলিটিক্যাল লোকজন অথবা অন্যরা আসছেন, তারা কিন্তু কেউ রোগীদের কাছে যাচ্ছেন না। এবং আমাদের স্যাররাও কেউই রোগী দেখতে যান না, শুধুমাত্র আমরা যারা হসপিটালের সার্ভিস প্রোভাইডার তারাই শুধু রোগীর কাছে যাচ্ছি। এবং আমি আপনাদের মাধ্যমে প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে আপনারা সবাইকে অনুরোধ করবেন, দেশবাসীকে অনুরোধ করবেন, তারা সবাই দোয়া করুক, আমরা যাতে ঠিকমতো চিকিৎসা দিতে চাই। এবং এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। সুতরাং তাদের বাইরে থেকে যে সাপোর্ট, সেই সাপোর্টটা দরকার নাই। আমরা আপনাদের মধ্যে আবারও বলতে চাই, আপনারা আহ্বান জানান অযথা যেন এই হসপিটালে ভিড় না করে। কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন, যার স্বজন এখানে আহত হয়ে আছে তারা সবাই এই খোঁজটা নিতে চাইবে। তাদের প্রতি আমরা অমানবিক আচরণও করতে চাই না বা করতে আমরা পারি না। সে কারণে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, স্কাউট আছে, তাদের সবাইকে আমরা বলেছি তাদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করে তাদেরকে বুঝিয়ে বলা তারা যাতে হসপিটালের বাইরে থাকে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আছে, আপনারা ব্লাডের জন্য কোনো নির্দিষ্ট কোনো একটি কর্নার বা কোনো একটি প্রোগ্রাম পয়েন্ট করেছেন কিনা? কারণ বাইরে প্রায় 9টি টেবিল বসেছে গত 3 ঘন্টায়, ব্লাডের প্রয়োজন আপনারা আজকে মতো শেষ করেছেন নেগেটিভ ছাড়া, কিন্তু এই ব্লাড কে কোথায় নিচ্ছে, কে মিস করছে, অলরেডি এটি নিয়ে বাইরে একটি আলোচনা শুরু হয়েছে, এই বিষয়টি আপনারা দেখবেন। ধন্যবাদ। আমরা শুরুতেই বলেছি, আমি নিজে এবং স্যার সহ আমরা শুরুতেই বলেছি যে বার্নের রোগীদের জন্য নর্মালি প্রথম দিন কোনো রক্তের দরকার হয় না, যদিও আলাদা ইনজুরি না থাকে। এখানে পিওরলি বার্ন ইনজুরি, সেজন্য আমাদের আজকে কোনো রক্তের প্রয়োজন হবে না। এবং এই রক্তগুলো লাগে মেনলি আমরা করি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এবং এটাকে আপনি কোনোভাবেই রোগীর কাছ থেকে বা আগে নিয়ে রাখতে পারেন না, এটা নিয়ে কোনো লাভ হবে না। অর্থাৎ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদের এখানে, এটাকে
আলাদা করবার ব্যবস্থা আছে, আমাদের যে ব্লাড ট্রান্সমিশন ইউনিট আছে, সে কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আজকে ব্লাডের জন্য আপনারা কেউ থাকবেন না। যারা দিতে চান রক্ত তাদেরকে আমরা তাদের নাম, মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপ দিয়ে যেতে বলেছি। আমরা ওই সেট আপে আমরা প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে, কারণ একসঙ্গে যদি সবাই আবার কালকে চলে আসে সেটাও কিন্তু একটা প্রবলেম হবে, সেজন্য আমরা আমাদের ব্লাড ব্যাংক ওইভাবে রেডি রেখেছি। আমরা সকালে কিছু গ্রুপকে ডাকবো, বিকালে কিছু গ্রুপকে ডাকবো, অর্থাৎ আমাদের ডাক দিলেই কেবল আপনারা আসবেন। কেউ আপনারা অনুগ্রহ করে আমাদের হসপিটালের সামনে এসে ভিড় জমাবেন না, কারণ আমরা ইতিমধ্যে যত মানুষকে নিবন্ধনে পেয়েছি আশা করি তাদেরকে দিয়ে আমাদের রক্তের যে চাহিদা সেটা পূরণ হবে। জি জি না, আপনি 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 যে কথাটা বলেছেন এই কথাটা মোটেই সত্য নয়। আমি নিজে সবকিছু দেখে আসছি। আমাদের আইসিইউতে এই মুহূর্তে যে রোগীগুলো আছে আইসিইউতে, সেগুলো আইসিইউতে দেওয়ার মতো সেগুলোকে আমরা দিয়েছি। আমরা আইসিইউতে অতিরিক্ত সিটের ব্যবস্থাও রাখা আছে, যদি প্রয়োজন হয় শিফট করার ব্যাপার আমরা অবশ্যই সেটা শিফট করি। হ্যাঁ, আমাদের নর্মাল আইসিইউ ক্যাপাসিটি হচ্ছে 20টা, এর বাইরে আমাদের এইচডিউ আছে, যেটাকে আমরা বলি হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এবং আরেকটা কথা আপনাদের বলি যে এই জিনিসটা আপনাদের পক্ষ থেকে যেন মানুষকে এই কথাটা না বলা হয় যে আইসিইউর অভাবে রোগী হচ্ছে, কারণ আইসিইউটা সব চিকিৎসার জন্য সবার জন্য জরুরি না। না না, মানে যে পেশেন্টের দরকার হবে, যেমন আইসিইউতে আইসিইউ সম্পর্কে আমি বলি, এইচডিইউ আর আইসিইউর ব্যাপারটা হচ্ছে যে অক্সিজেন সাপোর্টের জন্য আমরা দিয়ে থাকি, আর ভেন্টিলেশনের ব্যাপারটা একেবারেই আলাদা। ভেন্টিলেশন আমার এখানে 20টা ভেন্টিলেটরি সাপোর্ট আছে, যাদের প্রয়োজন হবে। আমরা এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম রোগী আছে, কিন্তু সবার কিন্তু ভেন্টিলেটরে দেওয়া নাই। এই রোগীগুলোকে ট্রান্সফারেবল ফ্রম আইসিইউ টু এইচডিইউ, এইচডিইউ টু আইসিইউ, অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা রোগীগুলোকে যার যেখানে নেওয়ার দরকার সেটা নিব। এইটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কোনো বিষয় নেই। ধন্যবাদ। আর কিছু যদি আপনাদের বলার থাকে? জি, স্যার অলরেডি বলেছেন আমাদের নিয়ারলি মানে 50%-এর মতো রোগী আসলে আমরা যেটাকে বলি প্রাইমারি ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। কিন্তু একটা কথা আপনাদের সবারই আপনারা জানেন, তারপরে আমরা আবারও বলছি, বার্নের পেশেন্টগুলো রি-ইভ্যালুয়েশনের দরকার আছে। হয়তো প্রাইমারি অ্যাসেসমেন্টে আমার মনে হচ্ছে 40%, এটা রি-ইভ্যালুয়েশনের পরে এটা 30 যেতে পারে, 45-এও যেতে পারে। সেই কারণে আমরা এই সংখ্যা তথ্যের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে আমরা বলবো যে 50%-এর বেশি যে রোগীগুলো ভর্তি আছে তারা আমাদের প্রাইমারি ইয়েতে ক্রিটিক্যাল কন্ডিশন। বাকি যারা আছে তাদেরকে আপনি ক্রিটিক্যাল কন্ডিশনে না বললেও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা 20%-এর পেশেন্ট, ইভেন 15%-এর পেশেন্ট যদি ক্রস ইনফেকশন হয় তাহলেও কিন্তু সে যে কোনো মধ্যে খারাপ হয়ে যেতে পারে। অর্থাৎ সেপসিস ডেভেলপ করলে 5%-এর রোগীও অনেক সময় কিন্তু জীবনের আশঙ্কা থাকে। হ্যাঁ, এবং সেই কারণে আমরা বারে বারে যে কথাটা বলছি যে আমাদের এইখানে আপনারা ভিড় কম করবার জন্য আপনাদের পক্ষ থেকে আহ্বান জানাবেন। এইটা আমি মনে করি আপনাদের জন্য অত্যন্ত একটা ভালো কাজ হবে, আপনারা যদি কিছু মানুষকে মোটিভেট করে তাদের হসপিটাল থেকে দূরে রাখতে পারেন। প্লিজ, আমি এখানে আমার কথা শুনে স্যার বলেছেন, আমার কথা শুনেন, আমরা চিকিৎসা নিয়ে কথা, হ্যাঁ এক্স্যাক্টলি, আমার এখানে নিচের যে 30টা বেড আছে সেই বেডের ম্যাক্সিমাম বেডই আবার রেডি করে রাখা আছে। ইফ এনি নিউ পেশেন্ট কামস আমরা উইল বি এবল টু প্রোভাইড। আমরা অলরেডি ডান। আমাদের আপনাদের উদ্দেশ্যে আমাদের বলা, আমাদের অফিসিয়ালি আমরা কেউ রক্ত নিচ্ছি না। যারা বাইরে রক্ত দিচ্ছে বা নিচ্ছে এটা সম্পূর্ণ আমাদের এখতিয়ারের বাইরে, এবং আমরা এটাকে মানে কোনোভাবে এনকারেজ করছি না। আমাদের নির্দিষ্ট ব্লাড ব্যাংক আছে, এই ব্লাড ব্যাংকে তারা রক্ত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকের মতো এটা শেষ, আগামীকাল নিবে। এবং একই সঙ্গে ঢাকা মেডিকেলের ডিরেক্টর স্যার, ওনাদের সঙ্গে আমাদের কথা আছে। আপনারা যদি কেউ কখনো দিতে চান আগামীকালকে এসে ঢাকা মেডিকেল এবং আমাদের এখানে বাইরে, আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা বাইরে কোথাও রক্ত দিবেন না, এটা কিন্তু মোটেই সেফ না।
স্যার একটু বলবেন, স্যার একটু এটা মূল সমস্যাটা আমরা বলছি যে আমরা যারা আসছে রক্ত দিচ্ছি তাদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসলে কোনো রকম যেটা বলছেন প্রশাসনিক বা আইনি কোনো ব্যবস্থা নিচ্ছি না, কিন্তু আমরা বারবারই অনুরোধ করছি আমাদের স্বেচ্ছাসেবকরা এবং আপনাদের মাধ্যমে যেন এই দুটো প্রতিষ্ঠানের ট্রান্সমিশন যেন এই দুই প্রতিষ্ঠানের ট্রান্সমিশন মেডিসিনে দেওয়া রক্তই এই রোগীরা পাবে, এটা জানার পরে কেউ যেন ওই জায়গাগুলোতে রক্ত না দেন। এছাড়া আসলে এটাকে বল প্রয়োগ, আইন প্রয়োগ বা প্রশাসনকে খাটিয়ে করলে এটা আসলে মানে এই ঘটনার সঙ্গে এর আবেগের সঙ্গে মানানসই হবে না, বিধে আমরা শক্ত কোনো পদক্ষেপ না। আমাদের আইসিইউতে যে রোগীগুলো আছে তাদের বেশিরভাগই শ্বাসনালীতে পড়া। এর বাইরেও আইসিইউর বাইরেও কিছু রোগী আছে এইচডিউতে, তাদের শ্বাসনালী পড়া। এবং আমি বললাম যে এগুলো কিন্তু ইন্টারচেঞ্জেবল। রোগী আইসিইউ থেকে এইচডিউ আসতে পারে, এইচডিউ থেকে আইসিইউতে যেতে পারে, আবার এইচডিউ থেকে নর্মাল বেডেও আসতে পারে। এইটা কিন্তু একেবারে একটা ডাইনামিক প্রসেস। আপনি এখন একরকম হতে পারে, আধা ঘন্টা পরেই আরেক রকম হতে পারে, এবং সেই জন্য আমাদের ভিজিলেন্স যেটা একেবারে 24 আওয়ার্স থাকবে। এইটুকু স্যার বলেছেন। লাইফ সাপোর্ট বলতে আপনি কি বোঝেন? মানে ভেন্টিলেশনে দেওয়া আছে, রাইট? এই মুহূর্তে দুজন ভেন্টিলেশনে দেওয়া আছে। আরো কিছু থাকবে নিউজে। এক্স্যাক্টলি আপনার সাথে স্যার এটা এই কথাটা এই কথাটাই বলবো আমরা যে এখন থেকে আসলে প্রতি 6 ঘন্টা পর পর 8টার সময়, আজকে রাতে আমরা করবো না, সকাল 8টা থেকে 8টা এবং 6 ঘন্টা পর পর দিনে 3বার ব্রিফ করা হবে, যেন আসলে এটা নিয়ে কোনো রকম বিভ্রান্তি অথবা মানে চাপ তৈরি না হয়, মানুষও যেন আমাদের প্রোগ্রেসটা জানতে পারে। আমরা এইখানেই করি, কারণ আমাদের এখানে সহজ হবে, কারণ নিচে যে আমরা সমস্যাটা হচ্ছে ব্রিফ করে পরের টাইমটা আবার জানিয়ে দেবো। আগামীকাল সকালে স্যার 8টায় আবার 8টায় ব্রিফ করে দেবো আমরা রাতের প্রোগ্রেসটা আমরা সকাল 8টায় আগামীকাল আবার ব্রিফ করব। মানে 10-15 মিনিট এদিকে ওদিকে গেলে ক্ষমা করবে। এইটুকু আপনারা আশা করি ক্ষমা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ম্যাডাম।